একটা পাহাড়ের ধারে একান্ত এক বাড়িতে এক বাবা তার এক মেয়েকে নিয়ে থাকতো। তার কোনো মা নেই। মেয়েটি সবেমাত্র যৌবনে পা দিয়েছে আর তার মাসিক শুরু হয়েছে। এরপর তার বাবার আচরণ পাল্টে যায়। এক রাতে মদ খেয়ে এসে সে তার মেয়ের সঙ্গে শুয়ে পড়ে, আর মাঝরাতে এমন কিছু হয় যা বাবা মেয়ের জীবন পুরো পাল্টে দেয়। মেয়েটি নিজের ঘরে আর সুরক্ষিত নয়, আর ঘরের বাইরে হিংস্র ছেলেরা তার দিকে খারাপ নজরে তাকিয়ে থাকে, তাকে ছিঁড়ে খাবে বলে। প্রিয় দর্শক, আজ আমরা দেখবো একটা দুর্দান্ত সিনেমা, যার নাম আলী। সিনেমা শুরু হয় একটি ফ্ল্যাশব্যাক দিয়ে। আমরা দেখি একটি অসহায় মেয়ে রক্তাক্ত অবস্থায় জঙ্গলে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। কেউ তাকে খুন করার চেষ্টা করছে। এই রহস্যময় এবং থ্রিলিং দৃশ্যের পর সিনেমাটি ফিরে আসে বর্তমান সময়ে। এখানে আমরা সেই মেয়েটিকে দেখি, তার নাম আলী। আলী একজন সংসারী মেয়ে। তার মা মারা যাওয়ার পর সে তার বাবা রঞ্জনের খুব যত্ন নেয়। পুরো পরিবারের দায়িত্ব সে নিজের কাঁধে তুলে নিয়েছে। সে তার দেবী মায়ের প্রতি গভীর ভক্তি রাখে এবং নিয়মিত পুজো পাঠ করে। তাই সে প্রতিদিন বাড়ির পাশে থাকা মন্দিরে গিয়ে পুজো অর্চনা করে। একদিন সন্ধ্যার সময় তার বাবা রঞ্জন কাজ শেষ করে বাড়ি ফিরে আসে। আসলে রঞ্জন তার মেয়েকে খুব ভালোবাসে, কারণ তার স্ত্রীর মৃত্যুর পর সে ছোটবেলা থেকে আলীকে অনেক আদর ও স্নেহে বড় করেছে, আর এখন সে আলীর বিয়ে দেওয়ার কথা নিয়েও ভাবছে। এই কারণে সে সারাদিন গাধার মতো পরিশ্রম করে, টাকা রোজগার করে। এরপর রাতে আলী খাবার খাওয়ার সময় তার বাবাকে জিজ্ঞাসা করে, বাবা, কাল আমার বান্ধবী পার্বতীর বিয়ে, আমাকে ওখানে যেতে হবে। এ কথা শুনে রঞ্জন বলে, বেটি, তোমার এভাবে বাড়ির বাইরে যাওয়া ঠিক না। তোমাকে যদি যেতেই হয় তবে আমি সন্ধ্যাবেলা এসে তোমাকে নিয়ে যাব, তুমি একা যাবে না। কিন্তু আলী বলে, কিছু হবে না বাবা, আমি রাত হওয়ার আগেই ফিরে আসবো, তুমি চিন্তা করো না। ঠিক তখনই চুপচাপ বসে থাকা আলীর পোষা কুকুরটা হঠাৎ করে ঘেউ ঘেউ করে চিৎকার করে ওঠে। রঞ্জন তার মেয়েকে বলে, কুকুরটা ঘেউ ঘেউ করছে আর কেন জানি আমার মনে খুব সন্দেহ হচ্ছে। তখন আলী উত্তর দেয়, যদি কুকুর ঘেউ ঘেউ করছে তার মনে সে দায়িত্ব পালন করছে, আর এটাই তো তার স্বভাব। রঞ্জনের মনে আলীর জন্য খুব ভয় আর দুঃখ কাজ করতে থাকে। এই ভেবে সে ভীষণ ইমোশনাল হয়ে যায়। তখন আলী তার বাবাকে সাহস দেয়, তাকে শান্ত করে। এর পরের দিন সকালে রঞ্জন আবার তার কাজে বেরিয়ে পড়ে, এবং এর কিছুক্ষণ পর আলীর দেখা হয় গণেশের সঙ্গে। গণেশ একজন পুরোহিতের ছেলে। সে প্রায়ই আলীর বাড়ির পাশে থাকা দেবী মন্দিরে আসতো। আর একটা গোপন কথা হলো, আলী আর গণেশ একে অপরকে মনে মনে অনেক ভালোবাসে, কিন্তু তাদের পরিবারের মধ্যে কোনো কথা না হওয়ায় আলী এবং গণেশের সম্পর্ক এখনো গড়ে ওঠেনি। গণেশ আলীর সঙ্গে কিছুক্ষণ কথা বলার পর মন্দিরে চলে যায়। এদিকে আলী কিছু কাজের জন্য বাড়ি থেকে একটু দূরে এক নির্জন জঙ্গলে চলে যায়। সেখানে গিয়ে সে কিছুটা অস্বস্তি অনুভব করে এবং তারপর সে ভীষণ ভয় পেয়ে যায়। তার মনে হয় কেউ যেন তাকে অনুসরণ করছে। তাই সে দৌড়ে বাড়ি ফিরে আসে। বাড়ি ফেরার পথে তার আবার গণেশের সঙ্গে দেখা হয়। তখন গণেশ আলীকে বিয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন আলী বলে, আমার বাবা যেখানে বলবে আমি সেখানেই বিয়ে করব, তাই আমাকে রাজি না করে আমার বাবাকে রাজি করো। এই কথা শুনে গণেশ হাসি মুখি নিয়ে চুপচাপ সেখান থেকে চলে যায়। আর এরপর আলী তার বান্ধবীর বিয়েতে যোগ দেওয়ার জন্য বেরিয়ে পড়ে। এদিকে রাত অনেক গভীর হয়ে যায়। রঞ্জনও বাড়ি ফিরে আসে, কিন্তু তার মনে একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, এখনো পর্যন্ত আলী বাড়ি ফিরে এলো না কেন। সে আলীকে ফোন করার চেষ্টা করে, কিন্তু আলীর ফোন বন্ধ ছিল। অন্যদিকে আমরা দেখি আলী বাড়ি ফিরে আসছে, কিন্তু তখন তার মনে হয় কেউ একজন তার পিছু করছে। এমনটা অনুভব হতেই সে দৌড়ে নিজের বাড়ির দিকে পালাতে শুরু করে। তখনই তার পালিত কুকুরটি তাকে নিরাপত্তা দিতে শুরু করে এবং তাদের যে তার পিছু করছিল তাদের উপর ঘেউ ঘেউ করে চেঁচাতে থাকে। অবশেষে অনেক কষ্টে আলী তার বাড়িতে পৌঁছাতে সক্ষম হয়। আলীকে সুস্থ এবং নিরাপদ দেখে রঞ্জনের মনে কিছুটা স্বস্তি আসে, কিন্তু আলী তার বাবাকে কিচ্ছু বলে না যে তার সঙ্গে কি হয়েছে। পরের দিন সকালে রঞ্জন ঘুম থেকে উঠে মেয়ের ঘরে আসে। তখন সে জানতে পারে আলীর মাসিক শুরু হয়েছে, আর সেই কারণে তার শারীরিক অবস্থা কিছুটা খারাপ। তাই রঞ্জন নিজেই রান্নাঘরে গিয়ে নিজের হাতে দুজনের জন্য চা তৈরি করে নিয়ে আসে। কয়েক ঘন্টা পর একজন ব্যক্তি যার নাম মাধব সে রঞ্জনের সঙ্গে দেখা করতে আসে। সে এক খুশির খবর দেয়। সে বলে, আমি তোমার মেয়ের জন্য একটা ভালো পাত্র খুঁজে পেয়েছি। সে একজন পুরোহিত এবং ভালো পরিবারের ছেলে। বন্ধুরা, এটা গণেশের পাঠানো লোক, সেই ছেলে যে আলীকে ভালোবাসে, কিন্তু মেয়ের সারা জীবনের ব্যাপার। তাই রঞ্জন মাধবের কাছে দুদিন সময় চাই, যাতে এই বড় সিদ্ধান্তটা নেওয়ার আগে নিজের মেয়ের সঙ্গে আলোচনা করতে পারে। বাড়ি ফিরে রঞ্জন আলীকে বিয়ের বিষয়ে বলে। তখন আলী উত্তর দেয়, আপনার খুশিতেই আমার খুশি। আপনি যাকে পছন্দ করবেন আমি তাকে আনন্দের সঙ্গে বিয়ে করব। এর পরের দিন সকালবেলা রবিবার হওয়ায় তার ছুটি ছিল। তাই রঞ্জন সিদ্ধান্ত নেয় যে সে আজ বাড়িতে একটা বাথরুম তৈরি করবে। কিছুক্ষণ পর সে নিজের কাজে লেগে যায়, আর সেই সময় গণেশ সেখানে এসে রঞ্জনের সঙ্গে দেখা করে এবং গণেশ রঞ্জনকে বলে, যার সঙ্গে আপনার মেয়ের বিয়ের প্রস্তাব এসেছে সে ছেলে আমি। আর একটা খুশির খবর হলো, আমি একটা আইটি কোম্পানিতে চাকরি পেয়ে গেছি এবং আমি আমার পরিবারকেও বিয়ের জন্য রাজি করে ফেলেছি।
যাচ্ছি। এই কথা শুনে রঞ্জনা খুব খুশি হয়। এরপর গণেশ আলীর সঙ্গে দেখা করতে যায়, যেখানে আলী নদীর ধারে কাপড় ধুচ্ছিল। গণেশ তাকে বলে, কাল আমি চাকরির জন্য শহরে যাচ্ছি, এই নাও আমার ফোন নাম্বার, আমার কথা মনে করলে আমাকে ফোন করবে। পরের দিন রঞ্জনের বাড়ির পাশে তার পুরনো দুই বন্ধু মাটি খুঁড়ছিল। এই দেখে রঞ্জনের মাথায় একটা আইডিয়া আসে। সেভাবে অনেকদিন তো মদ্যপান করা হয়নি, আজ রাতে এদের সঙ্গে মদ্যপান করে একটু আনন্দ করব। তাই সে আলীকে মিথ্যা বলে তার দুই বন্ধুর সঙ্গে বেরিয়ে পড়ে। রঞ্জন বেরিয়ে যাওয়ার পর আলী তার বান্ধবী পার্বতীকে ফোন করে, তাকে বাড়িতে আসার জন্য আমন্ত্রণ জানায়। তার সঙ্গে সঙ্গে সে গণেশকেও কল করে আর তার সঙ্গে ভালোবাসার কথা বলে। এদিকে রঞ্জন মদ খেয়ে মাতাল অবস্থায় দুজন বন্ধুর সঙ্গে বাড়ি ফিরে আসে। বাবার এরকম অবস্থা থেকে আলী খুব কষ্ট পায় এবং সে রঞ্জনকে তার ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দেয়। কিন্তু রাতে যখন আলী ঘুমিয়ে পড়ে, তখন হঠাৎ করে কেউ একজন অচেনা লোক তার বাড়ির দরজা ভাঙার চেষ্টা করতে থাকে। তখন ভয়ে কাঁপতে কাঁপতে আলী তাড়াতাড়ি তার বাবাকে জাগানোর চেষ্টা করে, কিন্তু তিনি মদের নেশায় এতটাই বিভোর ছিলেন যে সে উঠতেই পারে না। আলীর সামনে তখন আর কোনো উপায় থাকে না, তাই সে পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়ে তার প্রতিবেশী সুমতি দেবীর বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। এইভাবে সেই ভয়ঙ্কর রাত কেটে যায়। পরের দিন সকালে সুমতি আম্মা আলীকে তার বাড়িতে পৌঁছে দিতে আসেন আর রঞ্জনকে বকাঝকা করেন। তিনি বলেন, তোমার বাড়িতে একজন তরুণী মেয়ে আছে, তবু তুমি মদ খেয়ে এসেছো, তুমি তাকে রক্ষা করার বদলে ঘুমোচ্ছিলে, লজ্জা হওয়া উচিত তোমার। সুমতি আম্মার কথা শুনে রঞ্জনের খুব অনুতাপ হয় আর সে প্রতিজ্ঞা করে যে আজ থেকে আমি আর কখনো মদই ছোঁবো না। খুব শীঘ্রই সবকিছু স্বাভাবিক হতে থাকে। এর পরের দিন রঞ্জন নিজের কাজে বের হয়, কিন্তু তখনই দুজন অচেনা বাইক আরোহী তাকে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় রঞ্জনের পায়ে গুরুতর আঘাত লাগে। এরপর তার পরিচিত কিছু লোক তাকে বাড়ি পৌঁছে দেয়। তার বাবার এমন অবস্থা দেখে আলী ভীষণ অবাক এবং আতঙ্কিত হয়ে পড়ে। বাড়ি ফিরে রঞ্জন চিন্তা করতে থাকে যারা তাকে ধাক্কা মেরেছে আর যারা গতকাল রাতে তার বাড়িতে ঢোকার চেষ্টা করেছিল তারা আমার ওই দুই বন্ধু নয় তো। এই সন্দেহ থেকে রঞ্জনের সঙ্গে তাদের তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। এখন রাতে বিপদ এড়াতে রঞ্জন দরজাটিকে শক্ত করে বন্ধ করে রাখে, যাতে কেউ দরজা ভাঙতে না পারে। সে নিজেই দরজার পাশে বিছানা পেতে শুয়ে পড়ে মেয়েকে রক্ষা করার জন্য। দিন সকালে আলী তার বাবাকে বলে, আজ সন্ধ্যায় আমার বান্ধবী পার্বতী আর তার স্বামী আমাদের বাড়িতে আসবে। এ কথা শুনে রঞ্জনা খুব খুশি হয়ে যায় আর মনে মনে ভাবে, আজ রাতে অন্তত কেউ আমাদের সঙ্গে থাকবে, তাতে করে হয়তো আর কোনো বিপদ আসবে না। সন্ধ্যায় পার্বতী ও তার স্বামী আনন্দ আলীদের বাড়িতে পৌঁছায়। এরপর আলী তার বান্ধবীর সঙ্গে বাইরে ঘুরতে যায়। অন্যদিকে আনন্দ এবং রঞ্জন দুজনে গল্পে মেতে ওঠে। সেই দিনটা খুব ভালোভাবে কাটে আর তাদের রাতটাও আনন্দে কেটে যায়। পরের দিন সকালে পার্বতী আলীকে বিদায় জানিয়ে নিজের বাড়ির দিকে রওনা দেয়। আজকের দিনটা আলীর জন্য খুবই স্পেশাল, কারণ আজ তার জন্মদিন। তাই সে তার বাবার পছন্দের দেশটি পড়ে তো আরেকটি ছোট্ট কাজের জন্য বাড়ির বাইরে বেরিয়ে পড়ে। কিন্তু পথে তার সঙ্গে দেখা হয় দুজন বকাটে ছেলে, যারা তার সঙ্গে খারাপ আচরণ করতে থাকে। এই দুই বকাটের নাম হচ্ছে স্যামুয়েল ও মুথু। আসলে আলীর সঙ্গে তাদের শত্রুতার মূল কারণ ছিল এই যে একবার আলী স্যামুয়েলকে এক মহিলার সঙ্গে খারাপ কাজ করতে দেখে ফেলে আর তাকে হাতে নাতে ধরে ফেলে। এই ঘটনার পর থেকে স্যামুয়েলের মনে আলীর প্রতি রাগ জন্মায় আর সেই পুরনো প্রতিশোধের আগুনে পুড়ে স্যামুয়েল ও মথু আলীকে জোর করে হেনস্থা করতে শুরু করে। কিন্তু অসহায় আলী কোনো রকমে নিজেকে তাদের হাত থেকে ছাড়িয়ে নেয় এবং দৌড়ে নিজের বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে আলী একটু সাহস সঞ্চয় করে আর তার বাবার রাখা একটা ছুরি হাতে নেয় আর তাদেরকে মারার জন্য বাইরে বেরিয়ে আসে। কিন্তু সুযোগের সদ্ব্যবহার করে স্যামুয়েল ও মথু সেখান থেকে পালিয়ে যায়। বাড়ি ফিরে এসে আলী তার বাবাকে বলে, এভাবে ভয়ে ভয়ে আর বেশি দিন এখানে টিকে থাকা যাবে না। আমাদের চারপাশে এমন অনেক হিংস্র লোক আছে যারা আমাদের দিকে নজর রাখছে। মেয়ের মুখে এই কথা শুনে রঞ্জন বলে, খুব শিগগিরই আমরা এই জায়গা ছেড়ে অন্য কোথাও চলে যাবো মা। এরপর কিছু সময় পর আলী গোসল করতে যায়। সে যখন বাথরুমে ঢোকে ঠিক তখনই স্যামুয়েল ও মথু ওখানে পৌঁছে যায়। তারা তার গোসল করা দেখে। তারা সম্ভবত এবার তাদের ভয়ঙ্কর পরিকল্পনা সফল করতে এসেছে। তাদের প্ল্যান অনুযায়ী তারা আলীকে কিছু না করে সরাসরি বাড়ির ভেতর ঢুকে যায়। স্যামুয়েল ও মথু রঞ্জনকে জোর করে আটক করে ফেলে আর তাকে মারধর করতে শুরু করে। তার সঙ্গে তারা এক ভয়ানক সত্য প্রকাশ করে। তারা বলে, হ্যাঁ, সেই রাতে আমরাই তোমাদের বাড়ির দরজা ভাঙার চেষ্টা করছিলাম, কারণ যেদিন থেকে আমি তোমার মেয়েকে দেখেছি সেদিন থেকেই তার সঙ্গে শোয়ার জন্য আমি পাগল হয়ে যাচ্ছি। আর এবার সুযোগ পেয়েছি, এবার আমি তোর মেয়ের সঙ্গে তোর সামনেই শোবো। এই কথা শুনে রঞ্জনের হৃদয় ফেটে যায়, কিন্তু তার পায়ে চোট এবং একা হওয়ার কারণে সে কিছুই করতে পারে না। তার বাবা চিৎকারের শব্দ শুনে আলী তাড়াতাড়ি সেখানে পৌঁছে যায় আর সে দেখে তার বাবাকে জোর করে বেঁধে রাখা হয়েছে। আলী কাঁদতে কাঁদতে তাদের কাছে অনুরোধ করে, আমার বাবাকে ছেড়ে দিন প্লিজ। তখন স্যামুয়েল আলীকে হুমকি দিয়ে বলে, তোর বাবার প্রাণ বাঁচাতে হলে তোকে আমার সামনে শুতে হবে। আর বাবার প্রাণ বাঁচানোর জন্য আলী তা করতে বাধ্য হয়। কিন্তু ঠিক সেই সময় রঞ্জন কাঁপা কাঁপা কণ্ঠে বলে, মা, তুমি এখান থেকে পালিয়ে যাও, আমার প্রাণ নিয়ে তুমি চিন্তা করো না, তুমি তোমার সম্মান রক্ষা করো। বাবার এই কথা শুনে আলী স্যামুয়েলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত তখন আলীর পিরিয়ডের সমস্যা বেড়ে যায় এবং তার ব্লিডিং শুরু হয়। তীব্র যন্ত্রণা হওয়া সত্ত্বেও সে নিজের প্রাণ বাঁচাতে ওই
দুই দানবের হাত থেকে নিজের সম্মান বাঁচাতে অনেকক্ষণ ধরে পালাতে থাকে। শেষমেশে সে এক পুরনো পরিত্যক্ত বাড়িতে এসে লুকিয়ে পড়ে। অন্যদিকে আলীকে খুঁজতে খুঁজতে স্যামুয়েল ও মধু ওই পুরনো বাড়ির কাছে পৌঁছে যায়। সেই সময় স্যামুয়েলের চোখে পড়ে মাটিতে পড়ে থাকা কিছু পাতায় আলীর মাসিকের রক্তের দাগ। ওই রক্ত দেখে সে বুঝে যায় যে আলী ওই পুরনো বাড়ির মধ্যে কোথায় লুকিয়ে আছে। বাড়ির ভিতর ঢুকে তারা অবশেষে আলীকে ধরে ফেলে এবং তার মাথায় আঘাত করে তাকে অচেতন করে দেয়। কিছু সময় পর আলী যখন জ্ঞান ফিরে পায় তখন স্যামুয়েল তার উপর পাশবিক আচরণ করতে শুরু করে, মানে তার মুখে তার যন্ত্রটা ঢুকাতে চায়। কিন্তু আলী তখন সাহস দেখিয়ে সুযোগের সদ্ব্যবহার করে নিজেকে রক্ষা করতে স্যামুয়েলের গোপনাঙ্গে কামড় বসিয়ে দেয়। তারপর সেখান থেকে পালিয়ে যায়। তারপর আবার শুরু হয় দৌড়ঝাঁপ। আলী, স্যামুয়েল এবং মথুর মধ্যে শুরু হয় এক প্রাণপণ ধাওয়া। দীর্ঘ সময় ধরে স্যামুয়েল ও মথু আলীকে তাড়া করে, কিন্তু কিছুতেই তারা নাগাল পায় না। এদিকে পিরিয়ডের সমস্যার কারণে আলীর শরীর আরো দুর্বল হয়ে পড়ে, তবু সে সাহস হারায় না। কষ্ট সহ্য করে সে একটি গোপন জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর মথু আলীকে দেখতে পায়। সে আলীকে ধরতে এগিয়ে যায়, কিন্তু না জেনে পা দিয়ে ফেলে এক গভীর গর্তে, আর সোজা গিয়ে পড়ে জল ভর্তি ডোবার মতো এক ভয়ঙ্কর দলদলে। আর সেখানে পড়তেই ধীরে ধীরে সে কাদায় আটকে যেতে শুরু করে। শেষ পর্যন্ত মথুর মৃত্যু হয়। সবচেয়ে অবাক করার বিষয় হলো আলী আগেই জানতো ওই জায়গাতেই এক গভীর দলদল আছে, তাই সে পরিকল্পনা করে মথুকে ওই জায়গায় নিয়ে গিয়েছিল যাতে সে সেখানে পড়ে গিয়ে মারা যায়। বন্ধুর এমন করুণ অবস্থা দেখে স্যামুয়েলও সেখানে ছুটে আসে, কিন্তু তাকে বাঁচাতে পারে না। আর ততক্ষণে আলী সেই জায়গা ছেড়ে অন্য এক খোলা জায়গায় চলে যায়। স্যামুয়েল তাকে খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত সেই নতুন জায়গায় পৌঁছায় এবং ওখানেই শুরু হয় তাদের মধ্যে এক ভয়ঙ্কর লড়াই। এই লড়াইয়ে স্যামুয়েল আলীর ওপর ভারী পড়তে থাকে, কিন্তু হঠাৎ স্যামুয়েলের পা পিছলে যায় এবং সে সোজা গিয়ে পড়ে এক নদীতে। এবার আলী সোজা স্যামুয়েলের সামনে এসে দাঁড়ায়। স্যামুয়েল তাকে আক্রমণ করার জন্য এগিয়ে আসে, কিন্তু ঠিক তখনই তার পা জলে পাতা এক লোহার ফাঁদে আটকে যায়। এই ফাঁদটা সাধারণ কোনো ফাঁদ ছিল না, এটা জঙ্গলের জঙ্গলি শোয়ার ধরার ফাঁদ। এটাকে এমন ভাবে বানানো হয়েছিল যাতে শিকার একবার ফেঁসে গেলে আর বাঁচতে না পারে। ফাঁদে আটকে যাওয়ার পর লোহার ধারালো তীরগুলো স্যামুয়েলের বুকের আরপার হয়ে যায়। তারপর ভয়ঙ্কর যন্ত্রণা আর রক্তক্ষরণের জন্য স্যামুয়েল ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এইভাবে আলী তার উপর হওয়া সকল নির্যাতনের প্রতিশোধ নেয়, এক এক করে সবাইকে শেষ করে দেয়। আসলে আলী আগে থেকে এই দুই নরপিশাচকে শাস্তি দেওয়ার জন্য পরিকল্পনা করে রেখেছিল, কারণ সেদিন যখন আলীর পিরিয়ড শুরু হয়েছিল সেটা আসলে কোনো পিরিয়ডের রক্ত ছিলই না। আসলে সেদিন রাতে স্যামুয়েল ও মাথু তাকে ধর্ষণ করেছিল, তাই সে খুব চালাকির সঙ্গে দুজনকে আলাদা আলাদা ফাঁদে ফেলে তাদেরকে খতম করে দেয়। আর স্যামুয়েলের মৃত্যুর পর আলী বাড়ি ফিরে আসে। তার বাবা রঞ্জন যখন তাকে জিজ্ঞাসা করে, মা ওই দুই শয়তান লোক কোথায় গেল, তখন আলী সাহসের সঙ্গে জবাব দেয়, জঙ্গলে তারা আমার সঙ্গে খারাপ কাজ করার চেষ্টা করেছিল আর আমি তাদের সেখানেই শাস্তি দিয়েছি। তারপর আলী স্নান করে নিজেকে পবিত্র করে তোলে। তার সঙ্গে সে নিজের প্রতিশোধের আগুনও নিভিয়ে ফেলে, কারণ এখন তার জীবনে আর কোনো ভয় নেই। এই অসাধারণ বার্তার সঙ্গে সিনেমাটির সমাপ্তি হয়। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।